আজকে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সলিউশনের 3 নম্বর লেকচার। তো আমাদের 3 নম্বর লেকচারে 101 নম্বর এমসিকিউ থেকে শুরু করতে যাচ্ছি। তো সবাই দয়া করে মাইক্রোফোন মিউট রাখবেন, কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। তো আমরা 101 নম্বর এমসিকিউ থেকে শুরু করছি। 101 নম্বরে প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই আমাদের উদ্দীপকটা পড়তে হবে। দেখি উদ্দীপকটা কি বলছে। বলছে যে ওয়েবসাইটটি তৈরি অর্থাৎ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে চিন্তা করে ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইট ব্যবহারকারী গ্রাহক বা ক্রেতার চাহিদা পূরণ সক্ষম হবে। 101 নম্বরের প্রশ্নে বলছে যে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে নিরাপত্তা কোন বিষয়টি জরুরি, নিরাপত্তার জন্য কোন বিষয়টি জরুরি। গুণগত মান বজায় রাখা, হ্যাকিং থেকে রক্ষা করা, দৃষ্টিনন্দন সাইট তৈরি করা, ব্যবসায় লাভবান হওয়া। নো, উত্তর হচ্ছে হ্যাকিং থেকে রক্ষা করা। কারণ নিরাপত্তার বিষয়টি সাথে সম্পর্কযুক্ত হচ্ছে যে হ্যাকিং এর যে বিষয়, ঠিক আছে। হ্যাকিং থেকে রক্ষা না করতে পারলে আপনার হ্যাকিং বলতে অর্থাৎ আপনার সাইট থেকে কোনো তথ্য চুরি করার নামই হচ্ছে হ্যাকিং। অর্থাৎ হ্যাকিং থেকে রক্ষা করতে হবে, রক্ষা করার নামই হচ্ছে এক প্রকার কি নিরাপত্তা। তার মানে সঠিক উত্তর কি হতে পারে? খ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওয়েবসাইট তৈরি তৈরি ও পাবলিশিং এর ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? ওয়েবসাইট তৈরি ও পাবলিশিং এর ক্ষেত্রে বিবেচ্য বিষয় ওয়েবসাইট ডিজাইন, অবশ্যই ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ডোমেন রেজিস্ট্রেশন, অবশ্যই ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেন হোস্টিং, অবশ্যই ডোমেন হোস্টিং করতে হবে। সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3। ওয়েবসাইট ডিজাইন বা এক কথায় ওয়েবসাইট যে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে এক প্রকার ওয়েবসাইট ডিজাইন। আর ডোমেন নেম রেজিস্ট্রেশন অর্থাৎ ওয়েবসাইটের যে একটা নাম থাকবে সেই নামটাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। এর অবশ্যই একটা ওয়েবসাইট যদি আমরা ওয়েবসাইটে পাবলিশ করতে যাই তাহলে অবশ্যই একটা ডোমেন নাম লাগবে। আর সেই ডোমেন নামটা এমনি এমনি পাওয়া যায় না, ওটাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হয়। দেন ডোমেন হোস্টিং। ডোমেন হোস্টিং বলতে বোঝানো হচ্ছে আপনি যে একটা ডোমেন নিলেন, কিনে ওয়েবসাইটে তৈরি করলেন, সেটা কোনো না কোনো জায়গায়, হ্যাঁ, কি করতে হবে? সার্ভারের মধ্যে আপলোড করতে হবে। সে আর সার্ভারে আপলোড করার বিষয়বস্তুটা হচ্ছে ডোমেন হোস্টিং। তার মানে সঠিক উত্তর হচ্ছে ওয়েবসাইট তৈরি ও পাবলিশিং এর ক্ষেত্রে কোন কোন কি কি বিবেচ্য? 1, 2, 3। সঠিক উত্তর হচ্ছে তিনটাই। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 103 নম্বর প্রশ্নে বলছে যে এ এইচ রেপ ইকুয়াল ইউআরএল। তার মানে এখানে একটা লিঙ্ক লিঙ্ক যুক্ত করতে হবে, ঠিক আছে। লিঙ্ক টেক্সট, হ্যাঁ, এখানে একটা টেক্সট থাকবে। উপরোক্ত কোডের ইউআরএল দ্বারা বোঝায় কি বোঝায়? ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা, কলেজের ওয়েবসাইটের ঠিকানা, যে কোনো ঠিকানা। কি বলছে? ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা। ওয়েবসাইটের পূর্ণ ওয়েব পৃষ্ঠার না, ওয়েব পৃষ্ঠার হতে পারে না। ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা, কলেজের ওয়েবসাইটের ঠিকানা, যে কোনো ঠিকানা। আচ্ছা, 103 নম্বর প্রশ্নের উত্তর। উত্তর হচ্ছে ওয়েব পৃষ্ঠার পূর্ণ একটা ঠিকানা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে অপশনের উত্তর আছে হচ্ছে ক নাম্বার। সেক্ষেত্রে যে কোনো ঠিকানা কখনোই হতে পারে না। ভুলভাল তথ্য দিলে কখনোই নিবে না। তো কলেজের ওয়েবসাইটের ঠিকানা নো, কিসের কলেজের ওয়েবসাইটের ঠিকানা? সবগুলো ঠিকানাই হবে। ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা। ভাইয়া কটায় হবে? ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা যেমন www.facebook.com, নট অনলি, শুধু তাই না, আরও আপনি যে কোনো পেজের লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। 104 নম্বর প্রশ্নের উত্তর বলছে উক্ত কোড থেকে বুঝায় উক্ত কোড দিয়ে কি বুঝায়? ইউআরএল দ্য ইজ রেফ দ্বারা লিঙ্কের ঠিকানা অবশ্যই 1 নাম্বার হবে। দেন পরবর্তী অপশনে গিয়ে আছে দেখি। ইউআরএল দ্বারা ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা, ইয়েস পূর্ণ ঠিকানা হবে। এ দ্বারা অ্যাঙ্কর এলিমেন্ট, অবশ্যই অ্যাঙ্কর এলিমেন্ট বলতে অ্যাঙ্কর ট্যাগকে বোঝানো হচ্ছে। এ বলতে অ্যাঙ্কর ট্যাগকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই ট্যাগের পূর্ণরূপ হচ্ছে অ্যাঙ্কর, অ্যাঙ্কর এলিমেন্ট। আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তর বলতে পারি 1, 2, 3। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি কার্টুন যুক্ত করলো। ইউসুফের কাজকে কি বলা হয়? ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি কার্টুন যুক্ত করলো। তো কি ওয়েব হোস্টিং, ওয়েব ইনফো, ওয়েব লিঙ্ক, ওয়েব ডিজাইন তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি কার্টুন যুক্ত করলো। যুক্ত করলো মানে লিঙ্ক করলো, ঠিক আছে। তার মানে ওয়েব লিঙ্ক হবে। 105 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, ও শিট, সঠিক উত্তর হচ্ছে ওয়েব ডিজাইন। সঠিক উত্তর হচ্ছে ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় সকল ছবি এবং কার্টুন যুক্ত করলো, তার মানে ওয়েবসাইট ডিজাইন। দেন পরবর্তী প্রশ্ন বলছে ইউসুফ তার ওয়েব পেজের যুক্ত করতে পারে কি কি জিনিস যুক্ত করতে পারে? টেক্সট, অবশ্যই টেক্সট যুক্ত পারে, ভিডিও যুক্ত করতে পারবে, চিত্রও যুক্ত করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে।
আচ্ছা তোমরা বুঝতেই পারছো এটা কি হতে পারে। এটা হচ্ছে তোমাদের আমি আলোচনা করে দিব। আচ্ছা দিচ্ছি। একটি অফিসের 8 তলা ভবনে বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। তাদের নেটওয়ার্কটি কি ধরনের হবে? কি ধরনের হবে? এটা হচ্ছে আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। কত অধ্যায়ের প্রশ্ন? দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা বলো তো নূপুর, এটা সঠিক উত্তর কি হবে? 107 নম্বর প্রশ্ন। হবে লেন হবে। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে জানি। ল্যান। একটি অফিসের 8 তলা ভবনে বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটার নেটওয়ার্কের আয়তায় আনার পরিকল্পনা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অফিসটি নেটওয়ার্কে তারবিহীন প্রযুক্তি গড়ে তুলতে কোন ফ্রিকোয়েন্সি সীমা ব্যবহৃত হবে? কোন ফ্রিকোয়েন্সি সীমা? 1 থেকে 9 এমবিপিএস, 10 থেকে 50 এমবিপিএস, 51 থেকে 100 এমবিপিএস, 101 থেকে 150 এমবিপিএস। উত্তর হচ্ছে 51 থেকে 100 এমবিপিএস। সঠিক উত্তর হচ্ছে 51 থেকে 100 এমবিপিএস। দেন চলে যাচ্ছে, আসলে এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন ছিল আমাদের এই অধ্যায়ে। এই প্রশ্ন আশা করা যায় না। এবার আসে পরবর্তী প্রশ্নে। 109 নম্বর। একটি ওয়েবসাইটের 4 নম্বর পেজের 4 নম্বর পেজের এক কথায় 300 × 300 সাইজের পিক.জেপিজি নামে একটি ছবি যুক্ত হয়েছে। তবে সমস্যা হলো সাইটটির এক পেজের হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। সাইটটির সমস্যা সমাধানের প্রয়োজনীয়টা কোনটি? একটা ওয়েবসাইট 4 নম্বর পেজে এত এত সাইজে পিক মানে একটা ছবি যুক্ত করা হয়েছে, তবে সমস্যা সাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় না। তার মানে লিঙ্ক ক হবে লিঙ্ক ক। ট্যাগের সমস্যা। ঠিক আছে, লিঙ্ক ট্যাগের সমস্যা, কারণ লিঙ্কটা ঠিক মতো দেয় নাই, যে কারণে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। 4 নম্বর পেজের জন্য প্রযোজ্য HTML কোডটি হলো, প্রয়োজনীয় HTML কোডটি কি দেখি। এখানে অনেকগুলো আছে। ইমেজ সোর্স পিক ডট জেপিজি, ঠিক আছে এটা দেখতে পাচ্ছি। হাইট 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল। হাইট অবশ্যই ইনভার্টেড কমা এখানে দিতে হবে, এখানে দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই এটা হতে পারে না। ইমেজ সোর্স পিক ডট হাইট, ইমেজ সোর্স পিক ডট জেপিজি হাইট 300 উইথ 300, না এটা হতে পারে না। হাইট ACIGST উইথ 300। ও, কিন্তু ভাই প্রথমে তো উইথ হওয়ার কথা। না এখানে এখানে ওরকম বিষয় না যে তোমাকে প্রথমে উইথ দিবে তারপর হাইট দিবে, এমনটা না। ক হবে ও। বুঝো নাই আমার কথা? আচ্ছা তুমি মানটা ঠিক রাখবা। তুমি যদি মনে করো এই যে ইমেজ সোর্স, ভালো করে খেয়াল করো, ইমেজ সোর্স আছে না, ইমেজ সোর্স এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটাও হচ্ছে কি অ্যাট্রিবিউট, উইথটাও হচ্ছে কি অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো অ্যাট্রিবিউটগুলো তুমি যদি এখানে ইমেজ হাইটটা আগে দাও তাও সমস্যা নেই, উইথটা যদি পরে দাও তাও কোনো সমস্যা নেই, তবে মানটা ঠিক রাখতে হবে। ফর এক্সাম্পল 300 × 200 পিক্সেল, ঠিক আছে, তার মানে উইথটা কত? 300, হাইটটা কত? 200। বুঝো নাই? প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা কি হাইট। তার মানে তুমি ধরে নিলাম আর কি, এক্সাম্পল ফর এক্সাম্পল উইথটা হচ্ছে তিন, মানে এক কথায় 300 × 200 আছে। তাহলে মনে রাখবা প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা হচ্ছে কি হাইট। তুমি যখন লিখবা, ফর এক্সাম্পল আগে লিখতে যাচ্ছ হাইট, লেখো সমস্যা নেই হাইট, তাহলে হাইটের এখানে কত দিতে হবে? 200 পিক্সেল। তুমি পরে উইথ লিখবা, লেখো সমস্যা নাই 300 দাও, তাও কারেক্ট। কেউ যদি আগে উইথ লেখে, কেউ যদি আগে উইথ লেখে তাও কারেক্ট, কেউ যদি হাইট লেখে তাও কারেক্ট। তো এই মানগুলো কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। এই আপনারা কি বুঝতে পারছেন? সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হতে পারে বলো? গ হবে ভাইয়া গ। আচ্ছা, ক নাম্বারটা কেন হলো না? দেখি আমরা সঠিক উত্তরটা কেন ক নাম্বার হলো না, খ নাম্বার হলো না, গ নাম্বার হলো কেন? ব্যাখ্যা বুঝতে হবে তো নাকি? আচ্ছা নূপুর আমার ওখানে তো সঙ্গে ইনভার্টেড কমা দেওয়া হয় নাই 300 এ। নূপুর আমার সঙ্গে যুক্ত হয়ে ইনফরমেশনগুলো শেয়ার করেন। এখন ক নাম্বারটা এই জন্যই সঠিক নয়, কারণ দেখো যে এখানে ওখানে ইনভার্টেড ইকুয়াল নাই। ইনভার্টেড কমা নাই, ঠিক ইনভার্টেড কমা আছে? নাই। ইনভার্টেড কমা নাই যে কমা কারণে নাই আমরা আবার হচ্ছে যে ইমেজ এসআরসি ওখানে ইকুয়াল নাই। এসআরসি এখানে ইকুয়াল নাই, এই জন্য বলা যেতে পারে এটা ভুল। দেন খ নাম্বার বলছে এমএস সোর্স, হ্যাঁ ইয়েস। এটা দেওয়া আছে, বাট এখানে কি দেওয়া আছে দেখো, কমা দেওয়া আছে, কমা কিন্তু সাপোর্ট করবে না, ঠিক আছে, হ্যাঁ এজন্য এটা ভুল। করে। দেন ঘ নাম্বারটার দিকে আসো। ঘ নাম্বারটা, আচ্ছা ঘ নাম্বারটা পরে আসতেছি। ঘ নাম্বারটাতে বলছে যে এতটুকু ঠিক আছে, যেখানে কমা দিছে, কি দিছে? HTML এই হুম। জায়গায় যদি দাও কমা, নাই কমা দিছে তোমার কোনো ওখানে। ক্ষমা, ঠিক আছে? বুঝো নাই? হাইডের হাইড উইথের একদম পর, শুভ সারবে দিতে পারে। হাইট উইথের পর কি যদি দাও, কমা দাও, তাহলে তোমার এখানে কি নাই? ক্ষমা নাই। আশা করি বুঝতে ক্ষমা পারছেন। নাই। তাহলে হাইট দিলাম 300, উইথ দিলাম কত? 300, ক্লিয়ার? হাইট ACIGST হাইট হুম। ইকুয়াল 300 পিক্সেল, এখানে কোনোভাবেই কমা ইউজ করা যাবে না, উইথ 300 পিক্সেল। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, 111 নম্বর প্রশ্নে। 111 নম্বর প্রশ্নে বলছে
যে নীরব নতুন একটি ওয়েব ডেভেলপার, ভালো কথা, সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে। এখন 111 নম্বর প্রশ্নে বলছে নীরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করবে? নতুন HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে, তাহলে কোন ট্যাগ হাইপারলিংকের কাজ করার জন্য আমরা জানি এ ট্যাগ, তাই না? আচ্ছা, এটা কি ট্যাগ হতে পারে? উত্তর হচ্ছে এসরেফ নামের কোনো ট্যাগ নাই, এসরেফ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এ হচ্ছে একটা ট্যাগ, লিঙ্ক করার জন্য যে ট্যাগটি ব্যবহার করে সেটা হচ্ছে এ ট্যাগ। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। নীরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা কি? ওয়েবসাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশের লিঙ্ক করা যায়, হ্যাঁ যায়। ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, হ্যাঁ যায়। এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের লিঙ্ক করা যায়, হ্যাঁ যায়। নো, এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের লিঙ্ক, হ্যাঁ করা যায় তো। সঠিক উত্তর 112 নম্বর, তিনটাই। সঠিক উত্তর 112 নম্বর, ক খ গ ঘ, ঠিক আছে, এক কথা তিনটাই হবে। এটা হবে, এটা হবে, এটা হবে, রাইট। ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নীরব নতুন ওয়েব ডেভেলপার ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে হাইপারলিংক, আসলে ওইটাই তো দিছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি পড়াই দিচ্ছি। নীরব নতুন ওয়েব ডেভেলপার HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে। নীরব উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করবে? অবশ্যই হচ্ছে এই ট্যাগ, কিছুক্ষণ আগে আলোচনা করে দিয়ে আসলাম, দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 2017। নীরব সম্প্রতি যে পদ্ধতির কাজ করছে তার সুবিধা কি? এক পেজ থেকে অন্য পেজে যাওয়া, অবশ্যই এটা হবে। এক পেজের সাথে এক পেজের এক অংশের সাথে অন্য পেজের লিঙ্ক করা, ইয়েস। ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না করা, না লিঙ্ক না করা হতে পারে না। 3 নম্বরে কি বলছে দেখি, 114 নম্বর প্রশ্নে। উত্তর হচ্ছে 1 আর 2, সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। CERN কোথায় অবস্থিত? CERN, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। CERN হচ্ছে ঢাকা বোর্ড, দেখতে পাচ্ছ 23-এ আসছে উত্তর, সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। তো এখন প্রশ্ন হচ্ছে যে CERN এর পূর্ণরূপ কি? বলেন তো CERN এর পূর্ণরূপ কি? কেউ জানো কি? আচ্ছা, আমরা CERN কোথায় অবস্থিত? অবশ্যই এটি হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। CERN এর পূর্ণরূপটা কি? তো আমি আপনাদের দেখা দিচ্ছি CERN এর পূর্ণরূপটা কি। দেখতে পাচ্ছেন CERN এর পূর্ণরূপ হচ্ছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। তো CERN কিসের সাথে সম্পর্কিত আমরা একটু বুঝে আসি। তো আমরা সরাসরি মাহবুবুর রহমানের স্যারের বই থেকে আপনাদের দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নাম্বার, যতই হোক যাই হোক পৃষ্ঠা নাম্বার না, বরং HTML এর যে মৌলিক বিষয় তার নিচে যদি দেখো যে CERN নিয়ে একটু কথা বলছে। তো আমরা এখানে একটু পড়ি ভালো করে। আচ্ছা নূপুর পড়েন, এখানে কি লেখা আছে বলেন, কি লেখা আছে বলেন। এই লাইনটা থেকে পড়া শুরু করেন। আচ্ছা আমি মার্ক করে দিচ্ছি আপনাকে, সুন্দর মতো আপনি এই অংশটুকু পড়বেন। বলেন কি লেখা আছে, সুন্দর মতো পড়েন। 1990 সালে জেনেভার CERN এর কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। 1995 সালে HTML 1997 সালে জানুয়ারি মাসে HTML 3.2 এবং একই সালে ডিসেম্বর মাসে HTML 4 ভার্সন বাজারে আসেন। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5। ওকে ঠিক আছে, ধন্যবাদ। এখন এখান থেকে আমরা বেশ কিছু জিনিস তথ্য জানতে পারলাম, সেটা হলো যে টিম বার্নার্স-লি, আমরা জানি HTML আবিষ্কার করছেন হচ্ছে টিম বার্নার্স-লি। তো টিম বার্নার্স-লি 1990 সালে, আমরা দেখতে পাচ্ছি টিম বার্নার্স-লি 1990 সালে, টিম বার্নার্স-লি 1990 সালে, হ্যাঁ, CERN একটা কোম্পানিতে কাজ করতেছিল। সেই CERN কোম্পানির কাজ করা অবস্থায় তিনি আবিষ্কার করছিলেন হচ্ছে HTML। এতে লেখা আছে আমাদের 1990 সালে CERN কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। তো এখন প্রশ্ন আসতে পারে এইটুক লাইন থেকে অনেক, টিম বার্নার্স-লি কত সালে, হ্যাঁ, HTML আবিষ্কার করেন? উত্তর হচ্ছে 1990। প্রশ্ন আসতে পারে যে টিম বার্নার্স-লি কোন কোম্পানিতে কাজ করার সময়, হ্যাঁ, HTML আবিষ্কার করেন? উত্তর হচ্ছে CERN কোম্পানিতে, ঠিক আছে। উত্তর প্রশ্ন আসতে পারে CERN এর পূর্ণরূপ কি, আশা করি পারা যাবে, পেরে যাবা। তারপর প্রশ্ন আসতে পারে যে পরবর্তী প্রশ্নে HTML কত সালে সর্বপ্রথম আবিষ্কার হয়? 1900, মানে HTML 2.0 ভার্সন একটা নাম, ভার্সনটি কত সালে আবিষ্কার হয়? সেটি হলো 1995 সালে। দেন 1997 সালে আবিষ্কার হয়েছিল HTML 3.2 ভার্সন।
দেন উনিশশো ঠিক একই ওই সালে কত 1997 সালের ডিসেম্বর মাসে HTML4 আবিষ্কার হয়েছে। এবং সর্বশেষ যে HTML ভার্সন সেটা হলো HTML5। বর্তমান সময়ে যে HTML আমরা লিখি কোডগুলো সেগুলো হচ্ছে HTML5 ভার্সনে। তো তোমরা এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আর এই যে দেখতে পাচ্ছ পাশে যে ছবিটি এটি হলো টিম বার্নার্স-লি যে ছবি। এই সেই ব্যক্তি যাকে আমরা টিম বার্নার্স-লি হিসাবে চিনি, এবং এই মানুষটি আমাদের HTML আবিষ্কার করছে। এই মানুষটি HTML আবিষ্কার করছে বলে আমরা আজকে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারতেছি। ওয়েবসাইটগুলোর সাহায্যে আমরা বিভিন্ন খোঁজ খবর পাচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। দেন এখন পরবর্তী আসি পরের স্টেপে। তাহলে আমরা বুঝতে পারলাম সি আর কোথায় অবস্থিত, উত্তর হচ্ছে সুইজারল্যান্ডে। ওয়েবসাইটের একক ঠিকানা, ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে আইপি অ্যাড্রেস, ইউআরএল, এসটিটিপি, এসটিএমএল। তাহলে এখন উত্তর হচ্ছে একক ঠিকানা কি হতে পারে? ওয়েবসাইটের একক ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে, রাইট কিনা? 116 নাম্বার প্রশ্নের উত্তর সঠিক উত্তর কিনা? নো, ভুল হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। হ্যাঁ, ইউআরএল পুনর্ব হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ উম, অর্থাৎ প্রতি ইন্টারনেট ওয়েবসাইটের একটি ঠিকানা থাকে, সেই ঠিকানাকে বলা হচ্ছে ইউআরএল, ইউআরএল বা হচ্ছে লিঙ্ক। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখতে পাচ্ছি প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। ঢাকা কুমিল্লা বোর্ড 23-এ আসে, আবার ঢাকা বোর্ড 19-এ আসে, তার মানে 25-এ আসার একটু সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, 116 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইউআরএল, ভালো করে দেখে নাও। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। ডোমেন নেম হলো, ডোমেন নেম হলো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেখতে পাচ্ছ এটাও কতটা ইম্পর্টেন্ট। 23-এ আসছে, আবার 17 সালে আসছে। একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? সঠিক উত্তর কি হবে? 118 নম্বর প্রশ্নের উত্তর। একটি ওয়েবসাইটে 4টি অংশ থাকে। একটি ওয়েবসাইটের 4টি না, অংশ থাকে, কি কি থাকে বলুন তো? ওয়েব পেজ ডিজাইন, হোস্টিং। না, না, না। নো, ওটা না, ওটা হচ্ছে একটি তুমি যেটা ও বলতে চাচ্ছ। ভাই, এখন একটি ওয়েবসাইটে 2টি অংশ থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। না, আমি তোমাকে বুঝাই বলি, না, না, একটু সাইলেন্ট করেন। তুমি যেটা কিছুক্ষণ আগে প্রশ্নটা দিছিলা ওটা হলো যে হোস্টিং, তারপর কি বলে ডোমেন নাম রেজিস্ট্রেশন, ওটা হলো ওয়েবসাইট পাবলিশ করার স্টেপ বা পদক্ষেপ, ঠিক আছে? আর এটা আলাদা অংশ। তো আমরা দেখে আসি যে একটি ওয়েবসাইটের কয়টি অংশ এবং কি কি। তো আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ। সঠিক উত্তর হচ্ছে 3টি। কারণ প্রশ্ন হচ্ছে সেই 3টি অংশ আবার কি কি। কারণ আমরা দেখে আসি সেই সঠিক অপশন 3টি কি কি। অপশন সঠিক উত্তর হচ্ছে 3টি কি কি জানো? একটা হচ্ছে হোম পেজ। এই যে দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইটের 3 ধরনের অংশ থাকতে পারে। একটি হচ্ছে হোম পেজ, অথবা হচ্ছে একটি মেন সেকশন, আর একটা হচ্ছে সাবসেকশন। একটা হচ্ছে হোম পেজ, আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আমি উপর থেকে দেখাই, হোম পেজ মূলধারার পেজ, আর একটা হচ্ছে উপধারার পেজ। আবারও বলতেছি, একটি ওয়েবসাইটের 3টি অংশ থাকতে পারে: হোম পেজ, মূলধারার পেজ, আর একটা হচ্ছে উপধারার পেজ। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে পেজটি, সেই পেজটার নাম হচ্ছে হোম পেজ। দেন এই হোম পেজের আন্ডারে দেখা যাচ্ছে আরও 4টা পেজ আছে। তো এখানে এই 4টা পেজকে বলা হচ্ছে মেন সেকশন। কি বলা হচ্ছে? মেন সেকশন। তো মেন সেকশনের যে বাংলা অর্থ আমরা যদি দেখি কি লেখা আছে, দেখতে পাচ্ছ মূলধারার পেজ। মেন সেকশনের বাংলা অর্থ হচ্ছে মূলধারার পেজ। তাহলে সবার উপরের পেজটির নাম হচ্ছে হোম পেজ। হোম পেজের নিচে যে পেজগুলো থাকে তাকে বলা হচ্ছে মেন সেকশন বা হচ্ছে মূলধারার পেজ। দেন এই মূলধারার পেজগুলোর অধীনে যে পেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যেমন এর অধীনে আরও 3টা, এর অধীনে আরও 3টা, এর অধীনে আরও 3টা, এর অধীনে আরও 4টা, এর অধীনে আরও 4টা, তাহলে এগুলোকে বলা হচ্ছে উপধারার পেজ। মানে এক কথায় এটা হলো হোম পেজ, এগুলো হচ্ছে কি বলে এগুলোকে, মেন পেজ। আর দেন এটাকে বলা হচ্ছে উপধারার পেজ। মেন পেজের বাংলা অর্থ কি আমি আবারও বলছি, মেন পেজের বাংলা অর্থ হচ্ছে, দেখতে পাচ্ছ মেন পেজের বাংলা অর্থ হচ্ছে মূলধারার পেজ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে একটি ওয়েবসাইটের 3টি অংশ থাকতে পারে। একটা হচ্ছে হোম পেজ, হ্যাঁ, মূলধারার পেজ, আর একটা হচ্ছে উপধারার পেজ। আচ্ছা, বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? রেসপন্স করে দাও। পাইছি ভাইয়া। ওকে, দেন চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে।
পরবর্তী প্রশ্নে কি বলছে দেখি। পরবর্তী বলছে এক ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই সিএসএস। সিএসএস কাজ হচ্ছে, আমরা জানি যে ডিজাইন করা। সিএসএস এর কাজ হচ্ছে কি করা? ডিজাইন করা। সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। অর্থাৎ আপনি যদি একটা ওয়েবসাইটকে সুন্দর মতো ডিজাইন করতে চান, এক কথায় রং করতে চান, বা হচ্ছে আপনি সুন্দর ডিজাইন, যতগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো করতে চান, তাহলে যার সহযোগিতা নিতে হবে সেটার নামে হচ্ছে সিএসএস। সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আশা করি বুঝতে পারছো। এই যে দেখা যাচ্ছে সিএসএস এর পুনরূপ কি? ক্যাসকেডিং স্টাইল শিট। শিট ব্র্যান্ড এটা হতে পারে না, ক্যাসকেডিং স্টাইল শিট, SH সি ক্যাসকেডিং না, এটাও হতে পারে না। এটা দেখি হয় কিনা। ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, খ নাম্বার। আমার সঠিক উত্তর মনে হচ্ছে খ নাম্বার। নো, সঠিক উত্তর ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এটা বানান মিসিং আছে মনে হচ্ছে আমার। ক্যাসকেডিং স্টাইল শিট লেখা আছে, আসলে এটা হবে ক্যাসকেডিং স্টাইল শিট। ঘটা ঘটা ক্যাসকেডিং স্টাইলিং শিট হতে পারে না। ঠিক আছে, আবার বলছি সিএসএস এর পুনর্বচন ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, তোমরা বুঝতে না পারলে আমি দেখা দিচ্ছি পুনরূপটা কি হবে। ঠিক আছে, এটা মিসিং আছে ভাইয়া। বানান মিসিং আছে। সিএসএস ফুল ফর্ম। সিএসএস এর পুনর্বচন দেখতে পাচ্ছ ক্যাসকেডিং, CASDING, ক্যাসকেডিং স্টাইল শিট। বুঝতে পারছো কি? সিএসএস এর পুনরূপ আমরা তাহলে কি বুঝলাম? ক্যাসকেডিং স্টাইল শিট। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওটা প্রশ্নটাই মিসিং। ঠিক আছে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সার্চ ইঞ্জিন হলো, সার্চ ইঞ্জিন হলো কি? গুগল। অবশ্যই গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। ইয়াহু হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। ও শিট, গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, ইয়াহু হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। বাট মজিলা হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার। আচ্ছা, আবার বলছি গুগল, ইয়াহু এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের নাম, বাট মজিলা, তারপর হচ্ছে গুগল ক্রোম, এগুলো হচ্ছে কিসের নাম? ওয়েব ব্রাউজারের নাম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। 1 আর 3 খ নম্বর সঠিক উত্তর। একটি ওয়েবসাইটের অংশ হলো, একটি ওয়েবসাইটের অংশ হলো কি কি হতে পারে? একটি ওয়েবসাইটের সার্ভার, অবশ্যই সার্ভার। ক্লায়েন্ট, অবশ্যই ক্লায়েন্ট। একটি ওয়েবসাইটের ডকুমেন্ট, অবশ্যই ডকুমেন্ট অংশ হতে পারে, কারণ একটি ওয়েবসাইটে অনেক সময় ডকুমেন্ট থাকে। সার্ভার, ক্লায়েন্ট মাস্ট বি। 122 নম্বর প্রশ্নের উত্তর কি আছে দেখি। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। ক নাম্বার। নো, ভুল বলছি আমি। সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। ঠিক আছে, কারণ একটি ওয়েবসাইটের অংশ, ঠিক আছে, অবশ্যই সার্ভার থাকতেই হবে। ক্লায়েন্ট, ক্লায়েন্ট অবশ্যই থাকতেই হবে। ক্লায়েন্ট বলতে যিনি ব্যবহারকারী, সেই ব্যবহারকারীকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার আসেন স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন? এটা সঠিক উত্তর আমি প্রশ্ন করতেছি একজনকে, দেখি সঠিক উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা, এটা প্রশ্নের উত্তর দিবে হচ্ছে আসিফ। বলেন সঠিক উত্তর কি হবে? স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন কি প্রয়োজন বলেন? জানি না, HTML, PHP, CSS। উত্তর হচ্ছে জানি না। আচ্ছা, ওকে, নো প্রবলেম। তিনি উত্তর দিতে পারলো না। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, রোহিত হাত তুলছে উত্তর দেওয়ার জন্য। আচ্ছা বলেন রোহিত, কি হবে উত্তর বলেন। উত্তর হবে HTML CSS। সঠিক উত্তর হচ্ছে HTML এবং CSS, কারণ আমরা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা এক সহজ ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো তৈরি করতে জাস্ট দুটি ভাষা জানলেই হয়। একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে কি CSS। বাট আপনি যদি স্ট্যাটিক ওয়েবসাইট না তৈরি করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতেন, তাহলে আপনার কিন্তু তিনটাই প্রয়োজন। যেমন যদি এখানে স্ট্যাটিক না বলে কি বলতো, ডাইনামিক বলতো, তাহলে উত্তর হচ্ছে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। সঠিক উত্তর হচ্ছে তিনটাই। আবার বলতেছি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে জাস্ট HTML এবং CSS জানলেই হয়। ঠিক আছে, কারণ আমি তোমাদের যখন কি করাইছিলাম, তোমাদের যখন HTML অধ্যায়টাও করাইছিলাম, তখন আমি বলেছি যে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন কি কি? HTML আর একটা হচ্ছে CSS। তো আমি একটু সময় নিয়ে তোমাদের সেই নোটটা দেখা দিচ্ছি। তো আমি যে প্রশ্নটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে কি প্রয়োজন? উত্তর, সঠিক উত্তর হচ্ছে HTML এবং CSS, কারণ PHP এর প্রয়োজন নাই, ডাইনামিক ওয়েবসাইটের প্রয়োজন। তো আমি ব্যাখ্যাটা
আর তোমাদের আমি হয়তোবা বলছিলাম যখন ওয়েবসাইটের পার্থক্য বলেছিলাম, দেখো লেখা আছে শুধুমাত্র HTML, অর্থাৎ এখানে HTML বলতে পারো অথবা কমা দিয়ে CSS ও বলতে পারো। ঠিক আছে, এখানে HTML লেখা আছে। হ্যাঁ, যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে HTML ও CSS দিয়ে HTML কমা CSS বলতে পারো। ঠিক আছে, যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে শুধুমাত্র HTML ও CSS ভাষা দিয়ে তৈরি করা যায়, বাট ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে কি কি প্রয়োজন আমাদের? CSS প্রয়োজন, HTML ও প্রয়োজন, জাভাস্ক্রিপ্টও লাগবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও লাগবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো আপনাকে যেহেতু স্ট্যাটিক বলছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে একার। সঠিক উত্তর হচ্ছে একার কত? একার 3। দেন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, নিচের কোনটি টেক্সট এডিটর? নিচের কোনটি টেক্সট এডিটর? নোটপ্যাড, জাভা, পাইথন, ওরাকল। আচ্ছা, এটার প্রশ্নের উত্তর দিবে হচ্ছে গোলাম রাব্বানি। নোটপ্যাড। সঠিক উত্তর হচ্ছে নোটপ্যাড। আমরা জানি যে টেক্সট এডিটর নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস, এই দুইটা হচ্ছে টেক্সট এডিটর, অর্থাৎ আমরা যে জায়গায় কি করে লিখি, HTML কোডগুলো লিখি, সেটাই হচ্ছে কি আমাদের নোটপ্যাড। আমি তোমাদের নোটপ্যাডে একটু দেখা দিচ্ছি। হ্যাঁ, নোটপ্যাডটা দেখতে কেমন? আমি ফর এক্সাম্পল নোটপ্যাড ওপেন করে নিব। ওপেন করার জন্য আমার মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে ক্লিক করার পর নোটপ্যাড নামের একটা অপশন থাকার কথা। আচ্ছা, এখানে নোটপ্যাড নাই। তো আমি এখানে নোটপ্যাড একটা সার্চ দিচ্ছি, ফর এক্সাম্পল নোটপ্যাড লিখলাম। ডিফল্ট একটা নোটপ্যাড আছে, এই যে দেখতে পাচ্ছ নোটপ্যাড, এই যে সেই নোটপ্যাড। আমরা যখন কোডটা লিখবো তখন এই নোটপ্যাডে কোডটা লিখতে হয়। ঠিক আছে, এখানে এখানে কোড লিখতে হয়। আশা করি বুঝতে পারছো, এটাই সেই নোটপ্যাডের চিত্র। এই যে নোটপ্যাড, ঠিক আছে, নোটপ্যাড প্রতিটা কম্পিউটারে একটা ডিফল্ট দেওয়া থাকে নোটপ্যাড। নোটপ্যাড প্লাস প্লাস আরো উন্নত মানের। এবার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে হচ্ছে বলছে যে নিচের কোনটি টেক্সট এডিটর? ও সঠিক উত্তর হচ্ছে নোটপ্যাড। দেন পরে বলছে যে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? HTML এর সম্পূর্ণ কন্টেন্ট টাইটেল ট্যাগে থাকে, HTML ট্যাগে, বডি ট্যাগে, হেড ট্যাগে। সঠিক উত্তর কি হবে? এটা প্রশ্নের একজন উত্তর দিবে, দেখি। বিথি রানী লাইনে আছেন, বলেন সঠিক উত্তর কি হবে? 125 নাম্বার প্রশ্নের উত্তর, HTML সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? দেখতে পাচ্ছেন কুমিল্লা বোর্ড 24-এ আসছিল। হ্যাঁ, টাইটেল, বডি, HTML, হেড ট্যাগ। সম্ভবত এটা তোমাদের গো পরীক্ষাতেও আসছিল। গো গো অ্যান্সার। আচ্ছা, গো অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে বডি। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোথায় থাকে? অবশ্যই গো বডিতে থাকে। আবার বলছি কোথায় থাকে? বডিতে থাকে। গো দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোনটি হচ্ছে এমটি ট্যাগ? কোনটি হচ্ছে এমটি ট্যাগ? নিচের HR, H1, TR, TD। সঠিক উত্তর দেখি একজন প্রশ্ন করে। কৃষ্ণারানী উত্তর করবেন। বলেন তো এখানকার কোনটি হচ্ছে এমটি ট্যাগ? HR অবশ্যই হচ্ছে HR হচ্ছে একটা এমটি ট্যাগ। আমি বলছিলাম এমটি ট্যাগ হাতে গোনা কয়েকটি। ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ। দেন হচ্ছে HR ট্যাগ, বিআর বিআর ট্যাগ। দেন হচ্ছে কি আমাদের আরেকটা মেটা মেটা ট্যাগ, মেটা মেটা ট্যাগ। আচ্ছা, সানি বলো তো ভাই যে, একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। লেজার ট্যাগের কাজ কি? হরিজন্টাল লাইন, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, হরিজন্টাল লাইন আমার সামনে আছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখেন আর এই ওই যে আরেকটা মেটা মেটা ট্যাগ, ওইটার কাজ কি? মেটা ট্যাগের কাজ হচ্ছে বাংলা ফন্ট লেখার জন্য অনেকগুলা কাজ, তার মধ্যে আমরা বাংলা ফন্ট লেখার জন্য ব্যবহার করি। অনেক কাজ, মেটা ট্যাগের অনেক কাজ করা যায়। মেটা ট্যাগ দিয়ে অনেক কিছু ওটার ভিতরে অ্যাট্রিবিউট লিখে কাজ করা যায়, কিন্তু অতগুলো কাজ আমাদের প্রয়োজন পড়ে না। জাস্ট মেটা ট্যাগ দিয়ে আমরা বাংলা ফন্ট তৈরি করার জন্য মানে মেটা ট্যাগ ব্যবহার করি। দেখো এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তোমাদের HR ট্যাগ। আবার বলতেছি HR ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন, পুরা পেজটা জুড়ে আন্ডারলাইন করে দিবে। দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তোমাদের, আচ্ছা তোমরা
আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করছিল, কয় নাম্বার প্রশ্ন, যে এইচআর ট্যাগের কাজ কি? তো এই প্রশ্নটির সঠিক উত্তর আমি একেবারে প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি যে আসলে এইচআর ট্যাগের কাজটা কি। তো আমি অলরেডি এইচআর ট্যাগ নিয়ে একটা কি করব, কোড লিখবো। দেখতে পাচ্ছ আমাদের এইচটিএমএল কোড লিখছি এখানে। তো এইচআর ট্যাগের ব্যবহার কি বা কেমন দেখতে হবে বা হচ্ছে এটা কিভাবে কাজ করে আমি সবকিছু বুঝাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ বডি, বডি ওপেন, বডি ক্লোজ। এই বডি ওপেন এবং বডি ক্লোজের মাঝখানে আমি বাংলাদেশ লেখাটা লিখছি। তার মানে এটা যদি আমি কি করি, ব্রাউজিং করি, রান করি কম্পিউটারে, তাহলে আমাদের দেখি কি দেখায়। দেখতে পাচ্ছে বাংলাদেশ লেখাটি আমাদের শো করছে। শো করছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন? রেসপন্স করেন। জি ভাই, তো আমি দেখতে এখানে পাচ্ছি। বডিতে এখানে বাংলাদেশ শব্দটি লিখছি, যে কারণে বাংলাদেশ লেখাটি আমাদের এখানে কি করছে, শো করছে। এখন আমি যদি এই বাংলাদেশের পাশে এইচসিআর ট্যাগ ব্যবহার করি, কোন ট্যাগ ব্যবহার করি? এইচসিআর ট্যাগ। তোমরা ভালো করেই জানো যে এইচসিআর ট্যাগের ওপেনিং ট্যাগ আছে বা শুধু একটা ট্যাগ আছে, ঠিক আছে, এর ক্লোজিং ট্যাগ নাই। তো আপনি চাইলে শুরুতেও লিখতে পারেন অথবা শেষে লিখতে পারেন। তো আমি লিখলাম শুরুতে এইচসিআর ট্যাগ, ঠিক আছে, শেষে লিখলাম এইচসিআর ট্যাগ। তো দেখি এবার কোডটা রান করে যে কি উত্তর দেখায় আমাদের। কোডটা আমরা রান করে দেখি কি উত্তর দেখায়। দেখতে পাচ্ছ? আশা করি বুঝতে পারছেন। দেখো এর নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে, দেখছো? দেখছি। পুরা পেজটা জুড়ে একটা আনুভূমিক লাইন চলে আসে। আর এই লাইনটার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করি সেটার নামই হচ্ছে কি ট্যাগ? এইচআর ট্যাগ। বুঝতে পারছো কি না? এইচআর ট্যাগ জি, এক কথায় একটা বুঝছি। আন্ডারলাইনের মতো কাজ করে, বাট এই আন্ডারলাইনটা কিন্তু পুরা পেজটা জুড়ে দেখা যায়। শুরুর পেজ থেকে একবারে কি পর্যন্ত, শেষ পর্যন্ত, শেষ নাম্বার, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। বাট এই বাংলাদেশের ট্যাগ, বাংলাদেশের সামনে যদি আমি কি ট্যাগ ব্যবহার করি? ইউ ট্যাগ। আবারও বলছি, বাংলাদেশের এখানে যদি আমি ইউ ট্যাগ ব্যবহার করি, ইউট্যাগ, আমরা জানি ইউট্যাগের ওপেনিংও আছে, আবার কি আছে, ক্লোজিংও আছে। ইউট্যাগ ওপেন, ইউট্যাগ কি, ইউট্যাগ ক্লোজ। তো আমরা যদি এখন রান করি দেখি কি দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ বাংলাদেশ লেখাটার নিচে কি দেখাইছে? আন্ডারলাইন দেখাইছে না? শুধুমাত্র লেখাটি যতটুকু ঠিক ততটুকু আমাদের কি করছে, আন্ডারলাইন টু দেখাইছে। বুঝতে পারছেন আপনারা? আবারও বলতেছি, বাংলাদেশ লেখাটা ঠিক যতটুকু ততটুকু নিচে শুধুমাত্র কি দেখাইছে, আন্ডারলাইন দেখাইছে। বাট আমি যখন এই চারটা ব্যবহার করতেছি তখন পুরা বাংলাদেশ তো দেখাচ্ছে, দেখাচ্ছে পুরা পেজ জুড়ে একবার এটারে থেকে একবার শেষ সীমানা পর্যন্ত কিন্তু কি দেখাচ্ছে আমাদের, লাইনটা দেখাচ্ছে, হরিজেন্টাল লাইন। এখন প্রশ্ন আসতে পারে যে এই চারের পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে এই চারের পূর্ণরূপ হচ্ছে হরিজেন্টাল লাইন। এই চারের পূর্ণরূপ হচ্ছে হরিজেন্টাল লাইন, ঠিক আছে। অর্থাৎ হরিজন্টাল লাইন তৈরি করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটার নামই হচ্ছে এইচআর ট্যাগ। আচ্ছা, তাহলে আমাদের আর পরবর্তী, ইউ ইউ হ্যাঁ, মানে কি তখন? ইউ 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 ট্যাগ আন্ডারলাইন করা। ইউ ট্যাগ আর এইচআর ট্যাগের মধ্যে পার্থক্য আছে। ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। ইউ মানে কি? ইউ আন্ডারলাইন। আন্ডারলাইন। দেখো আন্ডারলাইন বানানটা দিয়ে খেয়াল করে, আন্ডারলাইন, আন্ডারলাইন, আন্ডারলাইন মানে কোনো লেখার নিচে একটা আন্ডারলাইন থাকবে। যেমন এখানে লেখা আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটার নিচে যদি আমি একটা আন্ডারলাইন দিতে চাই, হ্যাঁ, জাস্ট মোবাইল নাম্বারটার নিচে, আবার ওদিকে খেয়াল করো, জাস্ট যদি মোবাইল নাম্বারটা নিচে আমি কি করি, আন্ডারলাইন দেখতে চাই, তাহলে মোবাইল নাম্বারটার সামনে আমাদের কি ব্যবহার করতে হবে? ইউট্যাগ। ইউট্যাগ হবে ইউট্যাগ ক্লোজ। বাট আমি যদি শুধু মোবাইল নাম্বারটা নয় পুরো পেজটা জুড়ে এই জায়গা থেকে যে দেখতে পাচ্ছেন নীল দাগের যে লাইনটা, তো এটা যদি আমি দেখতে চাই তাহলে যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হলো এইচআর ট্যাগ। কি ট্যাগ? এইচআর ট্যাগ। বুঝেন নাই? আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। এবার আসেন পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি এসটি, কত নাম্বার প্রশ্নে ছিলাম আমরা? 126 নাম্বার প্রশ্নে। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 127 নং প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। তো এখানে একটা ইন্ডেক্স দেওয়া আছে, ভালো কথা, এসএসসি 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 এসএসসি। তো এখানে দেখতে পাচ্ছ লিস্ট আকারে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এখানে ওরকম উদ্দীপকের 3 নং লাইনের লেখাটি নিচের সিনটেক্স কোনটি, নিচের সিনটেক্স কোনটি, ঠিক আছে। আমরা জানি সবচেয়ে বড় লেখার জন্য আমরা কি করি, S1। তার মানে এটা হচ্ছে, এটা ওরা দিছে হচ্ছে S4। আচ্ছা, এটা দেখে বোঝা যাবে না। এসএসসি, এটা এসএসসি 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 এসএসসি, এক কথায় উদ্দীপক 3 নং লাইন, 3 নম্বর লাইন বলতে এই লাইনটাকে বোঝানো হচ্ছে। এখন এখানে কিন্তু সবগুলো হেডিং ট্যাগ, সবগুলো কি ট্যাগ, হেডিং ট্যাগ। এখন 3 নম্বর লাইনটা কি উপরের লাইনটার তুলনায় এটা কিন্তু একটু কি মিডিয়াম টাইপের কিনা? 127 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো?
একশো না গ এখন 127 নাম্বার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার কেন হলো। দেখো, যদি এখানে আমাদের দেখতে পাচ্ছি এসএসসি লেখাটা এটা সব থেকে বড়, তাহলে এটুকু যদি আমাকে 1 নাম্বার বলতো, এখানে 3 না বলে যদি কি বলতো 1 বলতো, তাহলে আমরা কি বলতাম H1 বলতাম, ঠিক আছে। তাহলে 2 নাম্বারটা কি বলবো আমি H2। 3 নাম্বারটা তার থেকে আরেকটু ছোট, যদিও ছোট বোঝা যাচ্ছে না কারণ কম্পিউটার ফোনটা অনেকটা কাছাকাছি চলে আসছে। তাহলে 3 নাম্বারটার জন্য আমি কি বলবো H3। তাহলে 4 নাম্বারটা আরেকটু ছোট, তাহলে তারপরটা কি বলবো H4। যদি আরো থাকতো তাহলে বলতে H5। বুঝো নাই? H1 থেকে H6 পর্যন্ত প্র্যাকটিক্যালি কি দেখাবো? ওকে, ঠিক আছে, আমি H1 থেকে H6 পর্যন্ত দেখাই প্র্যাকটিক্যালি। ওকে, ফর এক্সাম্পল আমি বাংলাদেশ লেখাটি 6বার দেখতে যাচ্ছি, ছোট বড় করে, ঠিক আছে। তো আমি এখানে H1 ট্যাগ দিলাম, H1 ট্যাগ দিলাম, ওপেনিং H1 ট্যাগ, তাহলে কি করতে হবে আমাদের ক্লোজিং ব্যবহার করতে হবে। কন্ট্রোল ভি ওপেনিং করছি, দেন এখানে দিলাম আমি ক্লোজিং। তো এরকম আমি কয়টা লাগবে আমার 6টা। কন্ট্রোল জেড, তো আমাদের কয়টা হলো 3, 3 দিয়ে 5, আরেকটা দিলাম কোন 6, তাহলে এটা দিলাম H1, তাহলে এটা হচ্ছে H2, এই পাশেরটাও H2, H3, H3, H4, H4, H5, দেন H5, H6, দেন হচ্ছে H6। ঠিক আছে, আমি অলরেডি কয়টা লিখছি 6টা হেডিং ট্যাগ লিখে ফেলছি, এগুলোকে হেডিং ট্যাগ বলে। H1 থেকে H6 পর্যন্ত এগুলোকে হেডিং ট্যাগ বলে। আবারও বলতেছি H1 হচ্ছে সব থেকে বড় হেডিং ট্যাগ, আর H6 হচ্ছে সব থেকে ছোট হেডিং ট্যাগ। এক কথায় এই কোডটা যদি আমি রান করি, এটা এই লাইনটা H1 এর প্রথম বাংলাদেশটা কি দেখাবে অনেক বড় করে দেখাবে, আর দ্বিতীয় বাংলাদেশের লেখাটা সব থেকে ছোট করে দেখাবে। তো আমি দেখি কোডটা রান করে কিরকম হয় উত্তর, দেখি। দেখতেই পারছো তোমরা, ঠিক আছে, এখানে 6টি বাংলাদেশ, তার মধ্যে প্রথম বাংলাদেশটা কি দেখাচ্ছে সব থেকে বড়, তারপরটা একটু ছোট, তারপরটা আরো ছোট, তারপরটা আরো ছোট, তারপরটা অনেক ছোট করে দেখাচ্ছে। তার মানে সব থেকে বড়র জন্য H1 এবং সব থেকে ছোটোর জন্য হচ্ছে H6। আশা করি ক্লিয়ার। বুঝতে পারছো কিনা, রেসপন্স করো দাও। জি ভাই বুঝছি। আচ্ছা, এবার আমরা 128 নম্বর প্রশ্নের উত্তর দিব। কোনটি এমটি এলিমেন্ট, এক কথায় এমটি ট্যাগ। তাহলে আমরা পি ট্যাগ কি বলতে পারি, নো। এস র্যাপ ও এল ট্যাগ, সঠিক উত্তর হচ্ছে ইমেজ ট্যাগ। কিছুক্ষণ আগে দেখা দিলাম ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। হ্যাঁ, সময় নাই আর। ঠিক আছে, কয় মিনিট সময় আছে? নাই, কাটে যাচ্ছে গেল। তো আমরা 128 নম্বর প্রশ্নে ছিলাম কোনটি এমটি ট্যাগ, অবশ্যই হচ্ছে ইমেজ ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। দেন পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে google.com স্ক্রিনটা কি। একটু দেননি ভাইয়া। ওকে, ওয়েট। তো 129 নাম্বার প্রশ্নের দিক খেয়াল করে, এবার লেখা আছে google.com কি। অবশ্যই google.com হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের নাম। দেখতে পাচ্ছ কি ধরনের এমসিকিউটা 24 সালে বোর্ডে আসে, যে google.com কি। অলরেডি আমরা শুনতে শুনতে কানগুলো আমাদের ঝালাপালা হয়ে গেছে। google.com হচ্ছে একটা কি সার্চ ইঞ্জিনের নাম। দেন চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী প্রশ্নে। এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি, অবশ্যই সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেক করা। দেন বলছে কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, ফরম্যাটিং এলিমেন্ট অবশ্যই হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করা। ফরম্যাটিং ট্যাগ কোনগুলো জানো, যেগুলো হচ্ছে টেক্সটকে কি করবে এডিট করবে, যেমন লেখাটা বড় করা, ছোট করা, তারপর হচ্ছে বোল্ড করা, আন্ডারলাইন করা, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আবার বলছি টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো কি কি হতে পারে, আমি একটু তোমাদের লিস্টটা দেখা দিচ্ছি কি কি হতে পারে। বি ট্যাগ অবশ্যই একটি টেক্সট ফরম্যাটিং ট্যাগ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, টেক্সট ট্যাগ। দেন ইউ ট্যাগও হচ্ছে একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ। দেন হচ্ছে আই ট্যাগ, আই মানে ইটালিক করা, ইটালিকও হচ্ছে একটা ফরম্যাটিং ট্যাগ। তারপর হচ্ছে ডেল ট্যাগ, ডেল ট্যাগও হচ্ছে একটা ফরম্যাটিং ট্যাগ। স্ট্রাইক ট্যাগ, STRIKE, স্ট্রাইক ট্যাগও হচ্ছে একটা ফরম্যাটিং ট্যাগ। তারপরে সাব, SUB সাব, সুপ, SUP সুপ ট্যাগও হচ্ছে একটা কি ট্যাগ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো এগুলো ট্যাগকে আমরা বলবো যে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। কারণ আমরা লেখাগুলো বড় ছোট কিংবা দেখা যাচ্ছে কোনো লেখা নিচে নিচে নামানো, কোনো লেখা উপরে নামানোর জন্য, লেখা আন্ডারলাইন করার জন্য বা ইটালিক করার জন্য, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যবহার করে থাকি। তো আশা করি বুঝতে পারছো নিচের কোনগুলো ফরম্যাটিং ট্যাগ। সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারি হচ্ছে বি ট্যাগ। হ্যাঁ, পি ট্যাগও বলা যেতে পারে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। এবার আসেন HTML কোড, পি লেখা আছে, দেন
এ আছে সুপ টু সুপ ক্লোজ ও পিটেক ক্লোজিং এর ফলাফল নিচের কোনটি? তাহলে দেখতে পাচ্ছ সুপ ট্যাগ মানে কোন লেখা উপরে উঠানো, তার মানে সঠিক উত্তর হচ্ছে এ স্কোয়ার সুপ ও। আচ্ছা আবার বলছি এ, এ হবে, তারপর কি আছে টু, টু উপরে যাবে, সুপ ক্লোজিং আছে তার মানে টুটা উপরে চলে যাবে, তারপর যাবে ও, এস স্কোয়ার ও, এ স্কোয়ার ও হওয়া উচিত কিন্তু অপশনে কি এ স্কোয়ার ও আছে? নাই, তার মানে এই টিকটা একটু মিসিং মনে হচ্ছে আমার, রাইট কিনা? দেখতে পাচ্ছ এ সুবট্যাগ টু ক্লোজ, টু সুবট্যাগ ক্লোজ, তার মানে এরকম হবে। এক কথায় এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটার যদি আমি কোডটা রান করি তাহলে অ্যান্সারটা দেখাবে এরকম, অর্থাৎ এ সুপ মানে হলো উপরে, এস এস এরপর টু, তার পাশে দেখাবে ও, এরকম উত্তরটা দেখাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এরকম উত্তর তো আমাদের দেওয়াই নেই, এস কি আর ও এরকম কিছু দেওয়া আছে? নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে প্রশ্নটা মিসিং আছে। আচ্ছা, এখানে দেখতে পারছো এই প্রশ্নটা কি কোনো বোর্ডে আসছিল? নো, কোনো বোর্ডেও আসেনি, মিসিং প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এটা সঠিক উত্তর, যেহেতু এই কোডটা লেখা আছে তাহলে সঠিক উত্তর বুঝতে পারছো কি হবে, উত্তর হচ্ছে এ স্কোয়ার ও। পরবর্তী প্রশ্ন আছে লিস্ট আইটেম যুক্ত করার জন্য, লিস্ট ট্যাগ যুক্ত করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? ওএল, এলআই, ইউএল, ডিএল। লিস্ট আইটেম যুক্ত করার জন্য অবশ্যই লিস্ট আইটেম যুক্ত করার জন্য এলআই ট্যাগ, এলআই মানে হচ্ছে লিস্ট, সঠিক উত্তর হচ্ছে এলআই। দেন পরবর্তী আসে ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? অবশ্যই ছবি প্রদর্শনের জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ইমেজ ট্যাগ। উদ্দীপকটি পড়ো এবং 135 নং প্রশ্নের উত্তর দাও। ইউএল টাইপ দেওয়া আছে সার্কেল, দেন আইসিটি আছে, আইসিটি, হ্যাঁ, ইউএলটা ক্লোজ, তার মানে আইসিটি লেখাটার নিচে, আইসিটি লেখাটার কি দেখাবে দেখি? সার্কেল, সার্কেল মানে বৃত্ত, তাহলে এখানে সার্কেল কোনটা? এটা, এটা হলো সার্কেল আর এটা হলো ডিস্ক। আবার বলছি এটা হলো সার্কেল, এটা হলো কি ডিস্ক। যদি বৃত্তটি ভরাট করা থাকে তাহলে বুঝে নিবা সেটা হচ্ছে ডিস্ক, আর যদি খালি থাকে তাহলে বুঝে নিবা হচ্ছে সার্কেল। তাহলে আমাদের যেহেতু, হ্যাঁ, এখানে কি লেখা ছিল? সার্কেল। দেখতে পাচ্ছ এখানে কি লেখা ছিল? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইউএল টাইপ আন্ডার, সরি, আনঅর্ডার লিস্টের টাইপটা হচ্ছে সার্কেল, তার মানে এখানে হচ্ছে আমাদের সার্কেল শো করবে। তাহলে সার্কেল বলতে কোনটা বুঝি আমরা? বৃত্তটাকে বুঝি, তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। 136 নং প্রশ্নের উত্তর দেখো। 136 নং প্রশ্নের নিচের কোনটি HTML এর লিঙ্ক ট্যাগ? অবশ্যই আমরা জানি এ ট্যাগ হচ্ছে একটি লিঙ্ক ট্যাগ। প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট যদি বুঝতে চাও তাহলে খেয়াল করো এই জায়গায়, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 17তে আসছে, আবার 19-এ, আবার 23-এ, তার মানে আশা করা যায় পরবর্তী বোর্ডে দেখতে পাচ্ছ 19 আবার 23। এবার আসে দুটি HTML ডকুমেন্ট সংযোগকে কি বলে? দুটি HTML ডকুমেন্ট সংযোগকে হাইপারলিঙ্ক বলে। ছবি প্রদর্শনের জন্য ট্যাগ কোনটি? অবশ্যই হচ্ছে ইমেজ ট্যাগ। নতুন ট্যাব ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? উত্তর হচ্ছে ব্লাঙ্ক। আবার বলছি নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে যেটি ব্যবহার করা হবে সেটা হচ্ছে ব্লাঙ্ক। ব্লাঙ্ক নামের একটি অ্যাট্রিবিউট আছে, এটি কিন্তু ব্যবহার করতে হবে, রাইট কিনা? আচ্ছা, 139 নাম্বার, হ্যাঁ, 139 নাম্বার ব্লাঙ্কের যে বিষয়টা এতদিন মুখস্থ করে আসলে, আমি কি প্র্যাকটিক্যালি বুঝাই দিব? রেসপন্স করেন, দেন। 3 জন রেসপন্স করতে হবে তাইলে প্র্যাকটিক্যালি দেখাবো, একজন না। দেন। ওকে, ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে ব্লাঙ্ক কিভাবে কাজ করে। ওকে, তো আমি প্র্যাকটিক্যালি কোডটা তোমাদের দেখাচ্ছি এই জায়গায়, হ্যাঁ, বডির এখানে। ফর এক্সাম্পল আমি একটা এ ট্যাগ ব্যবহার করতেছি, ই ট্যাগ, এ ট্যাগ, এ ট্যাগ ব্যবহার করলাম, এটাকে এটার এখানে এ ট্যাগ ওপেন, এ ট্যাগ হচ্ছে ক্লোজ। তো এই জায়গায় এই ট্যাগের আমরা জানি কি কি লিখতে হবে, অনেক কিছু লিখতে হবে তাই না? এইচ রেপ লিখতে হবে, এইচ রেপ ইকুয়াল, আচ্ছা, এইচ রেপের এই জায়গায় আমরা একটা লিঙ্ক দিব। এখন কিসের লিঙ্ক দিতে পারি? হ্যাঁ, কিসের, যে কোনো একটা লিঙ্ক দিচ্ছি। ফর এক্সাম্পল আমি কিসের লিঙ্ক দিতে পারি, একটা ধরে নাও প্রথম আলো, ঠিক আছে, প্রথম আলো একটা লিঙ্ক দিচ্ছি তোমাদের।
PROTHOM, প্রথম আলো। প্রথম আলো, হ্যাঁ, যে প্রথম আলোতে আমি ক্লিক করলাম, তাহলে এই যে দেখতে পাচ্ছ প্রথম আলো, মানে এক কথায় প্রথম আলো লিঙ্কটা আমি দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে প্রথম আলো দিচ্ছি, শিট কন্ট্রোল জেড, প্রথম আলোটা কপি করে নিয়ে আসি লিঙ্কটা। এই যে দেখতে পাচ্ছ www.prothomalo.com, তার মানে তোমরা এখানে চাইলে লিখে দিতে পারো www.prothomalo.com। তো আমি লিখে দিলাম www.https www.prothomalo.com দিলাম, রাইট কিনা, এতটুকু ক্লিয়ার? ওকে, দেন এখন প্রশ্নের উত্তর হচ্ছে যে এখন কোন লেখাটার উপর ক্লিক করলে, কোন লেখাটার উপর ক্লিক করলে যে প্রথম আলো .com ওয়েবসাইটে প্রদর্শন করবে। ফর এক্সাম্পল আমি মাঝখানে লিখে দিলাম কৃষ্ণা, কৃষ্ণা লিখে দিলাম। কৃষ্ণা কি লাইনে আছেন? হ্যালো কৃষ্ণা, আপনি কি লাইনে আছেন? জি স্যার। ওকে, আচ্ছা, আপনার উপস্থিতি দেখবো আমরা আজকে, আপনার উপর ক্লিক করব, চলে যাবে প্রথম আলো .com ওয়েবসাইটে, ঠিক আছে। তো কৃষ্ণা, এক কথায় কৃষ্ণা নামটার উপর যদি আমরা ক্লিক করি প্রথম আলো .com ওয়েবসাইটে প্রদর্শন করবে, ঠিক আছে। তো আমরা দেখে আসি কি হচ্ছে ঘটনাটা। তো আমরা অলরেডি যে কোডটা লিখলাম সেই কোডটা যদি রান করি দেখি কি আসে। তো আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণাটা একটা কি আকারে আছে, লিঙ্ক আকারে আছে, ঠিক আছে। এই কৃষ্ণা কি আকারে আছে, লিঙ্ক দেখতে পাচ্ছ, যেহেতু লিঙ্ক করা আছে এই জন্য নিচে একটা আন্ডারলাইন দেখাইছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, তার পাশাপাশি দেখো নীল রঙের আকৃতি ধারণ করছে। এখন আমি এটা হলো একটা ট্যাব, এই যে XYZ, আমার HTML-টার ফাইলটার নাম দিয়েছি xyz.html। আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে এই জায়গায় ওপেন হবে, এই যে ট্যাবটা দেখতে পাচ্ছ এই জায়গায় ওপেন হবে, দেখিয়ে থাকি আমরা, ঠিক দেখতে পাচ্ছ এই জায়গায় ওপেন হয়েছে, যে জায়গায় ছিল আমাদের ট্যাবটা কিছুক্ষণ আগে ঠিক ওই জায়গায় ওপেন হয়েছে, রাইট কিনা। এখন আমি চাচ্ছি না ওই জায়গায় ওপেন হবে না, আমি চাচ্ছি যে এটা বাম সাইডে ওপেন হোক, আমি চাচ্ছি এটা থাকুক এইভাবে, তার বাম পাশে কি হোক, হ্যাঁ, যে www, এটা এইভাবেই থাকবে, তার বাম পাশে www.prothomalo.com টা কি হবে, প্রদর্শন করবে, তার ডান, ঠিক এই ফাইলটার বাম পাশে। তাহলে এখন এটা যদি আমি বাম পাশে প্রদর্শন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট ব্লাঙ্ক। তাহলে আমাদের এই যে এই ট্যাগ ব্যবহার করছি, এই ট্যাগের ওপেনিং ট্যাগের এখানে একটা অ্যাট্রিবিউট বিবৃতি ব্যবহার করতে হবে, টার্গেট, টার্গেট নামের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করতে হবে। তাহলে আমি লিখলাম GET টার্গেট, টার্গেট লিখে আমরা লিখবো আমরা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দিব, দিয়ে আমরা এখানে অ্যাট্রিবিউটটার নাম দিব হচ্ছে ব্লাঙ্ক, BLANK, ব্লাঙ্ক দিলাম। দেখি আমরা এখন যদি কোডটা রান করি কি দেখতে পাচ্ছি, কোডটা যদি আমি এখন রান করি দেখি কি ওপেন কি হচ্ছে দেখি। তো আমরা এখন যদি কৃষ্ণা নামটার উপরে ক্লিক করি, তো কিছুক্ষণ আগে ব্লাঙ্ক শব্দটি ব্যবহার না করার কারণে এখানেই ওপেন হয়েছিল, বাট এখন আমি ব্লাঙ্ক নামের অ্যাট্রিবিউটটি ব্যবহার করার কারণে এটা ওপেন তো থাকবেই, তার পাশাপাশি কৃষ্ণা নামের ভিতরে যে প্রথম আলো .com লিঙ্ক করা আছে সেটা কিন্তু পাশে ওপেন হবে, দেখবা পাশে ওপেন হচ্ছে, দেখো XYZ এর ফাইলটা কিন্তু ওপেন আছেই, ঠিক আছে, তার পাশেই কিন্তু প্রথম আলো .comটা ওপেন হয়েছে, বুঝতে পারছো কিনা, XYZ-টা আছে তার পাশে কিন্তু কি হয়েছে, প্রথম আলো .comটা ওপেন হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো কিনা। তার মানে এই জিনিসটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে এমসিকিউটাতে, যে নতুন ট্যাব ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, উত্তর হচ্ছে ব্যবহৃত অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ব্লাঙ্ক, সরি অ্যাট্রিবিউটটা ব্লাঙ্ক না, টার্গেটটা টার্গেট হবে, টার্গেট অ্যাট্রিবিউট, কেন ব্লাঙ্ক বলতেছি, নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। আবার বলতেছি, আহ, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট, এই যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কি অ্যাট্রিবিউট, বাট এটা হলো কি, এটার নাম যদি অ্যাট্রিবিউট হয় তাহলে এটার নাম আমরা কি বলতে পারি, ওটা ভ্যালু। ইয়েস, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট, তাহলে এই পাশেরটার নাম হচ্ছে ভ্যালু। আবার বলতেছি টার্গেট অ্যাট্রিবিউটের কাজ কি, টার্গেট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে নতুন ট্যাবে কি করবে, ওই লিঙ্কটা ওপেন করবে, সেটাই হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউটের কাজ। এই যে দেখতে পাচ্ছি এগুলোকে ট্যাব বলে, এখানে ট্যাব ওপেন করা আছে আমার কয়টা, বলেন তো কয়টা ট্যাব ওপেন করা আছে আমার, আমার যে ওয়েব ব্রাউজার কয়টা ট্যাব ওপেন করা আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ট্যাব আমি একসাথে ওপেন করে রাখছি, দেখো ফেসবুক, CSS ফ্রমের এগুলা ট্যাবগুলো আমি ওপেন করছি, এগুলা এই সেকশনের নাম হচ্ছে ট্যাব বার সেকশন বলতে পারি, হ্যাঁ। তো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ট্যাব ওপেন করা আছে। যদি আমি ব্লাঙ্ক ট্যাব ব্যবহার না করতাম তাহলে আমার ছয়টাই আসছিল, কিছুক্ষণ আগে ছয়টাই থাকতো, এবং নতুন করে অ্যাট্রিবিউটটা ওপেন, মানে এক কথায় নতুন করে ট্যাব ওপেন করতো না, ওই জায়গাতেই ঠিক ওপেন করতো। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, রেসপন্স করেন তো, বুঝতে পারছেন নাকি আরো ডিপলি বুঝাবো? বুঝতে বুঝছি। পারছি। আচ্ছা, আপনারা এর আগে কি বুঝছিলেন এই বিষয়টা যখন আমি অফলাইনে করেছিলাম? না বুঝিনি।
জাস্ট অনেক স্টুডেন্ট এটা মুখস্থ বিদ্যার মতো পড়ে গেছো যে টার্গেট ব্লাং এর কাজ কি, ঠিক আছে? তো আসলে এটা গেলে প্র্যাকটিক্যাল বিষয়, প্র্যাকটিক্যালি দেখলে এখন কিন্তু বুঝে গেছো যে এটা কি কাজ করে। ক্লিয়ার আছো কিনা? ওকে, তাহলে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? অবশ্যই হচ্ছে টার্গেট, আর এগুলো হচ্ছে ভ্যালু। আশা করি বুঝতে পারছেন। টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার হয় কোনটি? সারি তৈরি করার ব্যবহার অবশ্যই টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো। টেবিল রো সারি তৈরি করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে টিআর। টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো, টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটটি কি কি? টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট কি? হ্যাঁ, বর্ডার। অবশ্যই টেবিল ট্যাগে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেটা হচ্ছে কি? বর্ডার। ক্লিয়ার? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটি? 142 নম্বর প্রশ্নের উত্তর। আমি একজনকে প্রশ্ন করে দেখি উত্তর দিতে পারেন কিনা। তাহলে আমি কেটে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেকে আপনারা লাইনে আছেন, ধন্যবাদ। এখন প্রশ্নের উত্তর হচ্ছে, এটার উত্তর দিবে হচ্ছে, আচ্ছা বিথি রানী উত্তর দিবে। বলেন তো সঠিক উত্তর কি হতে পারে? 142 নং প্রশ্নের উত্তর। HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট HTML না? ক নাম্বারটা ভাইয়া? আচ্ছা আমি বুঝাই বলি, সঠিক উত্তর হচ্ছে তিনটাই। সঠিক উত্তর হচ্ছে কি? তিনটাই। নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, আর একটা সাবলাইন টেক্সট। ঠিক আছে, জানো না আজকে থেকে জেনে নাও যে টেক্সট এডিট করা যায়। নোটপ্যাড নামের একটি সফটওয়্যার রয়েছে, বা হচ্ছে একটি সফটওয়্যার রয়েছে, এটাতেও এডিট করা যায়। আবার নোটপ্যাড প্লাস প্লাসও এডিট করা যায়, আবার সাবলাইন টেক্সটেও কি করা যায়? এডিট করা যায়। সাবলাইন টেক্সটটা কি? তো এটা সাবলাইন তো টেক্সট বুঝা হচ্ছে নেই। ঠিক নোটপ্যাডটা যেমন দেখতে, ঠিক সাবলাইন টেক্সটারও কাজ হচ্ছে ওটার মতোই দেখতে। বুঝো নাই? নোটপ্যাডের কাজ যেমন লেখালেখি লেখালেখি করা, নোটপ্যাড প্লাস প্লাসের কাজ লেখালেখি করা, সাবলাইন টেক্সটের কাজ হচ্ছে কি করা? লেখালেখি করা। সাবলাইন টেক্সট কিরকম দেখতে দেখবা? দেখাচ্ছি। এগুলো। আচ্ছা আমি যদি এখানে গুগলে গিয়ে সাবলাইন টেক্সট লিখে সার্চ দিই, SUB সাবলাইন LINE সাবলাইন টেক্সট, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ছবিটা যদি দেখাই, সাবলাইন টেক্সট ইমেজ লিখলাম আমি, ঠিক আছে। আবার বলছি সাবলাইন ট্যাক্স এর কাজ হচ্ছে ঠিক একইভাবে কি করা, ওই যে আপনি HTML কোডগুলো লেখেন ঠিক কোডগুলো লেখা। তো আপনি যদি সাবলাইন ট্যাক্সে যদি কোনো কোড লেখেন, কোডগুলো দেখতে হচ্ছে অনেকটা ক্লারিং হবে, অনেকটা দেখতে সুন্দর লাগবে। ফর এক্সাম্পল যদি আপনি এই পিকচারটার দিকে খেয়াল করেন, বা এই লেখাটার গুলো দিকে খেয়াল করেন, ঠিক আছে, অনলাইন ভার্সন, এক কথায় টেক্সট এডিটর, ঠিক আছে, এক কথায় HTML যে কোডগুলো লেখা যায় সেগুলো লেখার জন্য একটা সফটওয়্যার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছ সাবলাইন টেক্সটে যদি লেখা হয় তাহলে টেক্সটগুলো কত সুন্দর দেখাচ্ছে, ক্লারিং দেখাচ্ছে না? বুঝতে পারছেন কি পারেন নাই? কোডগুলো লেখা হয়েছে ক্লারিং বুঝছি দেখাচ্ছে। বুঝছি বুঝেন নাই? বুঝছি এই যে দেখেন আপনার এই যে আমি বুঝছি। ছবিটা ওপেন করলাম, কত সুন্দর স্টাইলিশ করে দেখাচ্ছে, ঠিক আছে। এই ট্যাগগুলার কালার আসতেছে অটো অটো এগুলো, হ্যাঁ। তো আমার এখানে এটা সফটওয়্যার ইনস্টল করা নাই, আমার প্রয়োজন পড়ে না, এই জন্য রাখিনি। আমি নোটপ্যাড প্লাস প্লাসে কোনো কাজ করলে করি ওখানে। এখন পরবর্তী প্রশ্নে আসি, আবার বলছি সঠিক উত্তর হচ্ছে তিনটাই। যারা জানো না আজকে থেকে জেনে নাও যে টেক্সট এডিট করা যায় এরকম সফটওয়্যার তিনটা। তিনটা কি কি? একটা হচ্ছে নোটপ্যাড, অসংখ্য থাকতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য সব থেকে বহুল ব্যবহৃত হচ্ছে তিনটাই, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন টেক্সট, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে তিনটাই। HTML ডট HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কোনটি? অবশ্যই দুইটা হবে, ডট HTML রাইট, ডট HTML রাইট। আবার বলছি, একটি ফাইলের ওয়েবসাইট, সরি, একটি HTML ফাইলের এক্সটেনশন ডট HTML রাইট, ডট HTML রাইট বা টেক্সট হতে পারে না। তার মানে 1 আর 3 সঠিক, 1 আর 3 নাম্বার হচ্ছে সঠিক। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা অনেকে হয়তো বা তোমরা বুঝো না যে স্যার HTML এর এক্সটেনশন আবার কি জিনিস, আমি তো বুঝি না, বুঝাই আসতেছি। দেখতে পারছো আমার এই যে ফাইলটা HTML, তো এখানে কিন্তু ফাইলটার এক্সটেনশন একটা সেভ করা আছে। তো আমি যদি এক্সটেনশনটা তোমাদের দেখাই, যা সেখান থেকে চলে যাবো প্রপার্টিস, প্রপার্টিস থেকে যদি আমি ডিটেলসে ক্লিক করি, দেখতে পারছো ডট HTML কিন্তু লেখা আছে, XYZ ডট HTML। তার মানে HTMLটা হচ্ছে ওই ওই ফাইলটির এক্সটেনশন। আর এটা যেমন ইমেজ, তাহলে ইমেজের এক্সটেনশনটা আমি যদি বের করি, দেখবা জেপিজি অথবা পিএনজি থাকবে, এরকম কিছু। দেখো আমি এখানে দেখাচ্ছি ডিটেলসটা, হ্যাঁ। ডিটেলসে গিয়ে দেখো এখানে লেখা আছে কি ফাইল এক্সটেনশন, এই যে দেখতে পাচ্ছ পিএনজি, দেখা যাচ্ছে কিনা?
বুঝতে পারছেন কি পারেন নাই? পিএনজি দেখতে পারেন নাই? আমি জুম করে দেখাচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি লেখা আছে? ডট পিএনজি স্ক্রিনশট 5 ডট পিএনজি। তার মানে পিএনজি জেপিজি এগুলো হচ্ছে ইমেজের এক্সটেনশন, বাট এসটিএমএল এর এক্সটেনশনটা হচ্ছে ডট এসটিএমএলও হতে পারে অথবা ডট এসটিএমও হতে পারে। আশা করি বুঝতে পারছো। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের উত্তর। তালিকা তৈরি করার জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? তালিকা বলতে কি বোঝানো হচ্ছে? লিস্ট। লিস্ট মানে আমরা জানি তালিকা। তাহলে আবশ্যক ট্যাগ কোনটি? অবশ্যই হচ্ছে অর্ডার লিস্ট। ও শিট। অর্ডার লিস্ট হবে আমাদের আবশ্যক ট্যাগ প্রয়োজন। হ্যাঁ, অর্ডার লিস্ট, তারপর ইউএল আনঅর্ডার লিস্ট, এলআই লিস্ট, তিনটে লাগবে আমাদের। সঠিক উত্তর হচ্ছে 1 2 3। 144 নম্বর প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হচ্ছে 1 2 3। তারপর আমি দেখে নিচ্ছি। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে 1 2 3। দেন চলে যাচ্ছি পরবর্তী 145 নম্বর প্রশ্নে। ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সট ফন্ট ঠিক করা, টেক্সটের লিস্ট আকারে সাজানো, টেক্সটের রং ঠিক করা। নো, সঠিক উত্তর হচ্ছে টেক্সটের ফন্ট ঠিক করা, দেন টেক্সটের রং ঠিক করা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তাহলে এখানে পর ফন্ট ট্যাগের সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নটা 1 আর 3। দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আফারা এসটিএমএল ব্যবহার করে ক্লাসের নেচার ডট জেপিজি নামে 700x500 সাইজের একটি ছবি যুক্ত করে। তাহলে আফার এসটিএমএল কোড কোনটি? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ একটি কি দেওয়া আছে, একটি ইমেজের সাইজ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 700, দ্বিতীয়টা হচ্ছে কত? 500। এখন 700 বলতে কি বোঝায়? আমি বারবার বলতেছি, প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা হচ্ছে কি হাইট। তাহলে প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা হচ্ছে কি হাইট। তুমি যখন এসটিএমএল কোডটা লিখবা তখন অবশ্যই উইথের জায়গায় বসাতে হবে 700, হাইটের জায়গায় বসাতে হবে কত? 500। তো এখন এটা কি সঠিক হতে পারে? নো, পারে না। কারণ দেখতে পাচ্ছ কমা অনেকগুলো দিছে। যেহেতু কমা অনেকগুলো দিছে, আমরা এর কি দিব না? ক্ষমা করে দিব না। অতএব সঠিক উত্তর ক নাম্বার হতে পারে না। দেখি খ নাম্বার হবে কিনা। খ নাম্বার হবে কিনা দেখি। খ নাম্বার হবে আশা করা যায়। দেখি ইমেজ সোর্স এসএস নেটচার ডট ডিপিজি কমা, এই জায়গায় কিন্তু কমা ব্যবহার করতে হবে। তারপর আর উইথ, এই কমাটা ব্যবহার করা যাবে না, বাদের সবগুলো ব্যবহার করা যাবে। ঠিক আছে, এখানে কমা হবে অবশ্যই উইথ হাইট। ওকে, এটা হতে পারে না, এটাও হতে পারে না, কারণ কমা ব্যবহার করছে এই জায়গায়, হতে পারে না। এই জায়গায় কমা ব্যবহার করছে, হতে পারে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। আশা করি বুঝতে পারছো। ভাইয়া আপনি যে এর আগে একটা এরকম বুঝাইলেন তখন তো বললেন কমা ব্যবহার করা যাবে না। উত্তর হচ্ছে কমাটা ছিল এই জায়গায়। কোন জায়গায়? বলতেছি না, ওই ইমেজটা জায়গায় কি ছিল। ইমেজটা কি ক্লোজ করব না? ইমেজ ট্যাগটা ক্লোজ করবো, অবশ্যই করবো। এই যে ইমেজ ট্যাগটা, ওইখানে তো এই যে ওইখানে তো ইমেজ ট্যাগটা হচ্ছে তোমার কি আছে এখানে? ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আছে, ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট। তুমি চাচ্ছ ইমেজই, এটা চাচ্ছ তো ওইখানে নাকি? শুধু ঘটাতে আছে ক্লোজ। তুমি ক্লোজিং ট্যাগ চাচ্ছ এক কথা, রাইট কিনা? হ্যাঁ, আমি ইমেজের ক্লোজটা চাচ্ছি। আচ্ছা, তুমি এখন এতক্ষণ ধরে কই ছিলা বলেন তো স্যার? কেন? তুমি এতক্ষণ ক্লাসের কই ছিলা, আমার এটাই প্রশ্ন। প্রথমত কথা ইমেজের হচ্ছে ইমেজ ট্যাগ ইমেজের ক্লোজ হবে না। ওয়াইটিং। কথা হচ্ছে আমি বারবার বলতেছি এগুলোকে এমটি ট্যাগ বলে। যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে বাট ক্লোজিং ট্যাগ থাকে না, সেগুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ। ইমেজটা তো ইমেজ ট্যাগ ট্যাগের কখনোই ক্লোজিং ট্যাগ নাই। কোন কোন ট্যাগের ক্লোজিং জানি। ট্যাগ নাই? বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, ইমেজ ট্যাগ। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই মেটা ট্যাগ, এগুলোর ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে, এক কথা এটা একটাই ট্যাগ। বাপের বাড়ি একটা, সহজ উত্তর, বাপের বাড়ি একটা। আর কমাগুলো, ওইখানে কমাগুলো আচ্ছা, এইখানকার এই কমাটা ব্যবহার করতে হবে, রাইট, কিন্তু এইখানে এই কমাটা এখানে ব্যবহার করা যাবে না। যেমন উইথ দিছে 700, হাইট দিছে আবার, আর এখানে কি ব্যবহার করছে 500, তাহলে এইখানে এই কমাটা ব্যবহার করা যাবে না। ঠিক একইভাবে এখানে কি করছে ওরা? ইমেজ সোর্স নেচার ডিপিজি উইথ দিছে 700, হাইট দিছে 500, উইথ ইকুয়াল 700 পিক্সেল। হ্যাঁ, এটা তো রাইট, খ নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, ঠিক আছে, উইথ দিয়ে 700 পিক্সেল, হাইট দিয়ে 700 পিক্সেল, ঠিক আছে। এটা কখনোই সঠিক উত্তর হতে পারে না। নেচার ডট জেপিজি, তারপর দেখতে পাচ্ছ ইমেজ ট্যাগটা ওপেনিং ট্যাগের ভিতরে লেখা উচিত ছিল, এটা বাইরে লিখে ফেলছে ওরা। ঠিক আছে, এটার ভিতরে লেখা উচিত ছিল না। দেন এটা তো কখনোই হতে পারে না। দেখো, এরা ওপেনিং ট্যাগ দিছে এবং কি ক্লোজিং ট্যাগ দিছে। আচ্ছা, এক স্টুডেন্ট খুব কনফিউজে আছে। কনফিউজ কি? যে স্যার এইখানে তো আপনি কমার কথা কিছুক্ষণ আগে বলছেন দেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে ওই যে আগের প্রশ্নটা ছিল, কত নাম্বার প্রশ্ন ছিল বলতে পারবেন আপনারা? আমি দেখা দিচ্ছি কত নাম্বার প্রশ্ন ছিল। আজকের প্রশ্নে কত নাম্বার প্রশ্নে ছিল এরকম প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই প্রশ্নটা আমি সঠিক উত্তর কি বলছিলাম মনে আছে আপনাদের? 110 নাম্বার সঠিক প্রশ্ন।
কত নাম্বার সঠিক প্রশ্নের উত্তর দিছিলাম? গ দিছিলেন। গ নাম্বার। হাইট উইথ। তাহলে আমি দেখি গ নাম্বারটা সঠিক কিনা। ইমেজ এসআরসি পিক ডট জেপিজি ইমেজ এসআরসি। ঠিকই তো আছি। ইমেজ এসআরসি হোয়াইট। গ নাম্বারটা আমি সঠিক দিছিলাম, কিন্তু ঘ নাম্বারটা কেন খ নাম্বারটা কেন বললাম না, এটাই আমার প্রশ্ন। যে বলছেন ওখানে যে কমা আছে ওই জন্য ওটা বলে সঠিক না, উত্তর তখন এটা ব্যাখ্যা দিলেন। উত্তর হচ্ছে আহ, আচ্ছা নূপুর লাইনে আছেন আপনি? নূপুর কমা, কিছু। হ্যাঁ কমার কথা বলছিলেন। বইয়ের উদাহরণগুলো দেখলে আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কি ব্যবহার করছি? কমা, তাই না? বলেন ভাইয়া। যে কারণে আমরা কিন্তু সঠিক উত্তর বলি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি নাই কোনো ক্ষমা বলেনি। আচ্ছা একটু ওয়েট করো। আবার বলতেছি একটি প্রশ্ন নোট আমার দেখি মিসিং তারা। হতে পারে, কেন হতে পারে জানেন? একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছ কি একটা স্পেস দেওয়া আছে, পিক ডট জেপিজি একটা স্পেস দেওয়া আছে না? এইখানে কি আছে? স্পেস দেওয়া আছে একটা, হ্যাঁ। বাট এখানে কি স্পেস দেওয়া আছে? স্পেস না দেওয়াটা ভুল, স্পেস না। দেওয়াটা হচ্ছে এখানে ভুল। আবার বলতেছি স্পেস দেওয়াটাই কি ভুল। তো আমরা দেখে আসি শিওর যে কমাটা হবে কি হবে না। কমা কমা হবে না, হবে না, কমা এই হবে জায়গায় না। কমা হবে কিনা একটু দেখে আসি একবারে প্র্যাকটিক্যালি অঙ্কে দেখছি আমি। দেখে নিচ্ছি তারপরও। ইমেজ ট্যাগ, তাই না? দেখতে পারছো এখানে যে কমা বিষয়টা এখানে কিন্তু নাই, ঠিক আছে? কোনো লাইনে কিন্তু কমা ব্যবহার করা হয়নি। তাহলে আমাদের সঠিক উত্তর আগেরটা ঠিকই ছিল। যে আমরা যে ওপেন করছিলাম ওয়েট, আমরা যে বললাম এটার গ নাম্বার উত্তর ইয়েস, কমা না থাক, কমা একদিকে নাই, সঠিক উত্তর তাই, এবং এদিক সব ঠিকঠাক, এই জন্য এটা সঠিক উত্তর। এবং আমি যে পরবর্তী প্রশ্নের উত্তর দিলাম কত নাম্বার বলো তো? এই জায়গায়, ঠিক আছে? এটা তো সঠিক উত্তর কখনোই হতে পারে না, কারণ কমা আছে সব জায়গাতে, এগুলাতে অনেকগুলো কমা, হিসাব নেই। হ্যাঁ, এটা এটা সঠিক হতে পারে কিনা? অবশ্যই পারে না, কারণ নেচার ডট ডিপিজি এখানে এসআরসি এরকম কিছু থাকা উচিত নাই। আর এটার ওপেনিং টেক এবং ক্লোজিং টেক দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে কমা দেওয়া উচিত ছিল না, কিন্তু দেওয়া আছে যেহেতু এটা মিসিং এক প্রকার। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। বাট কিন্তু আবার বলতেছি এখানে কি হবে না, কমাটা হবে না। কমাটা না থাকলে সঠিক, কিন্তু কমা থাকলে সঠিক নয়। সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে প্রায় 90% সঠিক আছে হচ্ছে খ নাম্বার। বাট কমাটা না থাকলে ঠিকই ছিল, এখানে একটা মিসিং প্রশ্ন, ঠিক আছে? ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 147 নম্বর প্রশ্নে। 147 নম্বর প্রশ্ন বলছে যে দেখতে পাচ্ছ পিটেক হবে, ইউটেক দিছে, ডেল ট্যাগ। ডেল ট্যাগের কাজ হচ্ছে মাঝখানে কেটে দেওয়া, তাই না? এসএসসি এক্সাম ডেল ট্যাগ ওপেন, ডেল ট্যাগ ক্লোজ। হ্যাঁ, দেন ইউটেক ওপেন করছে, ইউটেক ক্লোজ, পিটেক ওপেন, পিটেক ক্লোজ। তাহলে নিচের কোনটি সঠিক উত্তর? ঠিক আছে, সঠিক উত্তর কোনটি? এখন এটাও সঠিক উত্তর নেই আমার কাছে মনে হচ্ছে, কেন জানো? কারণ ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা, তাহলে এসএসসি লেখার নিচে কি কোথাও আন্ডারলাইন আছে? নাই। ডেল ট্যাগের কাজ হচ্ছে কি মাঝখানে কেটে দেওয়া, তাহলে এখানে কি মাঝখানে কাটা আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? গ নাম্বারটা তো আছে, খ নাম্বারটা তো আছে। তাহলে এখানে কিন্তু একটার নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া উচিত ছিল, হয় এটা না কি এটা, যে কোনো একটা আন্ডারলাইন দিলে সঠিক উত্তর হচ্ছে এটা। এই বুঝতে পারছো কি পারো নাই? আচ্ছা 147 নম্বর প্রশ্নের জন্য আপনারা হচ্ছে আমাকে রেসপন্স করেন তো। ওটা তো দুইটাই যায় কই। দেখো এখানে কিন্তু খ নাম্বারও একই আছে, গ নাম্বারও একই আছে। তো এখন এটার জন্য সঠিক উত্তর কোনটা হবে আমি এখন প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি। সঠিক উত্তর কোনটা হয় প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এগুলো মিশাই দিলাম, মিশাই দিয়ে আমি এখানে লিখলাম পিটেক, পিটেক ওপেন, পিটেক কি ক্লোজ। দেন এখানে আমরা ইউটেক দিব, ইউটেক ওপেন, ইউটেক দিলাম আমি ক্লোজ। দেন এখানে আমি ব্যবহার করব হচ্ছে কি ট্যাগ, আরেকটা ট্যাগ ব্যবহার করবো, সেটা হচ্ছে ডেল ট্যাগ। ডেল ট্যাগ ওপেন, ডেল ট্যাগটা হচ্ছে ক্লোজ। এবং এই ডেল ট্যাগ ওপেন করছি যে এবং ক্লোজ করছি, এবং মাঝখানে আমি কি করব,
মাঝখানে আমি ওই যে এসএসসি এক্সাম না কি জানি লেখা ছিল সম্ভবত, এসএসসি এক্সাম। ওকে, আমি এসএসসি এক্সাম দিলাম, এইচএসসি এক্সাম এক্সাম। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছ কোডটা লিখলাম, এটা যদি আমি কি করি, রান করি, দেখি কি উত্তর দেখায়। আচ্ছা আমি কেটে দিছি, আমি পুনরায় ওপেন করে নিচ্ছি। এটা আমার ফাইল ওপেন উইথ ক্রোম ব্রাউজার। ওকে, ক্রোম করলাম। দেখতে পাচ্ছ যে ডেলটেক থাকার কারণে মাঝখানে কিন্তু লেখাটা কাটা পড়ছে এবং ইউটেক থাকার কারণে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। দেখতে পাচ্ছ কিনা বলো তো? তার মানে সঠিক উত্তরটা হওয়া উচিত ছিল এরকম, যে ডেলটেক থাকার কারণে মাঝখানে কাটা, ইউটেক থাকার কারণে আন্ডারলাইন। যেহেতু আমাদের এখানে একটা আছে, হ্যাঁ একটা নাই, সেক্ষেত্রে সঠিক উত্তর আমরা হ বলতে পারি না, গ বলতে পারি না। একটা হওয়া উচিত ছিল আন্ডারলাইন। ঠিক আছে, আসলে এটা প্রশ্নে মিসিং। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 148 নম্বর প্রশ্নে, যে কোডটি এসএসসি এক্সামের স্থলে যে প্যান ডট জেপিজি, এসএসসি এক্সামের স্থলে প্যান ডট জেপিজি ছবিকে লিঙ্কের টেক্সট আকারে উপস্থাপন করতে চায়। তার মানে প্যান ডট জেপিজি ছবিটার উপর ক্লিক করলে একটা লিঙ্ক কি হবে, ক্লিক হবে। তাহলে সঠিক উত্তর কি হতে পারে? www.pando.com, নো। ইমেজ সোর্স প্যান ডট জেপিজি, ইয়েস। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। আবার বলছি, সঠিক উত্তর হচ্ছে কয় নাম্বার? খ নাম্বার। 148 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। প্রশ্নের উত্তর হচ্ছে স্যার কিভাবে খ নাম্বার? আবার বলছি, ইমেজ সোর্সের এই জায়গা আমাকে কি করতে হবে, যে একটা ছবি অ্যাড করে দিতে হবে। তার মানে ছবিটার উপর যদি ক্লিক করি, হ্যাঁ, www.pan.com ওয়েবসাইট কি হবে আমাদের প্রদর্শন করবে। তাহলে এটা ওপেন করছি, এটা কি থাকে আমরা জানি ক্লোজিং থাকে, রাইট কিনা? আর এটা সঠিক হতে পারে না, কেননা যে ইমেজ এসআরসির ভিতরে আবার প্যান ট্যাগের এখানে একটা ট্যাগ ব্যবহার করছে, এই জন্য এটা সঠিক হতে পারে না। এটা সঠিক হতে পারে নো ইমেজ এসআরসি, এখানে ইমেজ ট্যাগ নামের কোনো কিছুই দেয়নি, এই জন্য এটা সঠিক হতে পারে না, এটাও হতে পারে না। আর এখানে প্যান্ট, এখানেও যেহেতু এসআরসি বা সরি ইমেজ নামের কোনো কিছু লেখা নেই, লিখছে কি লেখা নেই, সেক্ষেত্রে এটাও সঠিক হতে পারে না। তাহলে সঠিক হচ্ছে খ নম্বর। ভাইয়া এখানে তো আবার ডিলটেকের ব্যবহার করেনি। ইমেজের ওইখানে তো কিবা করেনি, মানে ওইটা কি? বলেন তো কোন জায়গায় ডেলটেক ব্যবহার করেনি? ওই যে এখানে এসিজির জায়গায় ওইটা দিতে বলেনি, তো এখানে তো ইউটেকের ব্যবহার আছে, আবার ডিলটেকের ব্যবহারটা নেই। কোথায় নাই? 148 নাম্বারে 148 নম্বর প্রশ্নে কি বলতে যাচ্ছেন বলেন? 148 উপরে নম্বর। যে ও আচ্ছা, এখানে ব্যবহার করে নাই। এসিজি। ও আচ্ছা, এখানে ব্যবহার করে নাই, এটাই বলতে হ্যাঁ চাচ্ছ? হ্যাঁ আচ্ছা, এখানে ওটা না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ বলছে কোটি এসএসসি এক্সামের স্থলে, ওসিসি এসএসসি এক্সামের স্থলে প্যান ডট জেপিজি যদি ছবির উপর লিঙ্ক, এক কথায় পিকচারের সঙ্গে লিঙ্ক যুক্ত করতে হবে। পিকচারের সঙ্গে কি করতে হবে? লিঙ্ক লিঙ্ক যুক্ত যুক্ত। করতে হবে। তাহলে পিকচারের সঙ্গে লিঙ্ক যুক্ত করার জন্য সঠিক ট্যাগ হচ্ছে এটা। আর ওইখানে এটা কাউন্টেবল করে নাই। ইমেজের ওইখানে কি কিবা থাকবে না? ওই যে ট্যাগ, এই যে ট্যাগ আকারে থাকবে না ইমেজের ওইখানে? হ্যাঁ, ইমেজের এখানে হ্যাঁ অবশ্যই ট্যাগ ইমেজ, আকারে থাকবে, ইয়েস অবশ্যই ট্যাগ কিন্তু আকারে থাকবে। ওইখানে তো নাই তো। ট্যাগ আকারে নাই, তাহলে খটা তাহলে দেখি কি সমস্যাটা, দেখি এটা সঠিক হতে পারে না। ঠিক আছে, খটা তো নাই। লিঙ্ক ট্যাক্স খোটা তো এখানে এরকম হওয়া উচিত ছিল। হ্যাঁ ওইখানে হওয়া উচিত ছিল, আপনি দেখেন আচ্ছা, উদাহরণগুলো। ইমেজ সোর্স প্যান ডট জেপিজি এটা হতে পারে না, কারণ এখানে আবার ওরা ট্যাঙ্গুলার ব্র্যাকেট করছে। ইমেজ সোর্স, না এটাও সঠিক না। ইয়াস, এখানে একটা কি থাকা উচিত ছিল, যে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকা উচিত ছিল। ঠিক আছে, কারণ ইমেজ সোর্স ইমেজ ট্যাগ এটা হচ্ছে অবশ্যই একটা ট্যাগ। হ্যাঁ, ইসরেবের ট্যাগের ভিতরে আবার আমাকে একটা ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। যাই হোক, এটা এত না দেওয়াটাই হচ্ছে মিসিং। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, কিন্তু না দেওয়াটাই হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট না দেওয়াটাই হচ্ছে কি মিসিং। বুঝেন নাই আপনারা? আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝাই দিবে বলেন? বুঝছি। ওকে, দেন চলে আসছে 149 নম্বর প্রশ্নে। আরও কয়েকটা এমসিকিউ আছে মাত্র, আমরা শেষের দিক প্রায়। একটি ওয়েবসাইট পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতি কি বলে? কি বলছি দেখি, যে 189 একটি ওয়েবসাইট পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতি কি বলে? হোস্টিং বলে অবশ্যই। দেন ওয়েবসাইটটি হোস্টিং করা কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। 151 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, প্রশ্ন বলছে যে একটি ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েবসাইটে পাঠানোকে কি বলে? ডোমেন নেম রেজিস্ট্রেশন করা হয়, ওয়েব ডিজাইন, ওয়েব ডকুমেন্ট, ওয়েব হোমিং। একটি ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে? হ্যাঁ, ওয়েব ডকুমেন্ট না হতে পারে না, ওয়েব ডোমেন নেম রেজিস্ট্রেশন করা হতে পারে না, ওয়েব হোমিং
হতে পারে না ওয়েব ডিজাইন, অবশ্যই ওয়েব ডিজাইনে বলতে পারে। ঠিক আছে, 151 নম্বর খ নম্বর প্রশ্নের উত্তর। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হবে, সার্বক্ষণ সচল থাকতে হবে, সার্বক্ষণ ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে, পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হবে, অবশ্যই পাবলিক একটি আইপি অ্যাড্রেস থাকতে হবে। 112 নম্বর প্রশ্নের উত্তর ঘ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, সার্বক্ষণিক সচল থাকতে হবে। ইয়েস, ওই সার্ভারটি অবশ্যই সবসময় সচল থাকতে হবে, সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে এবং ওই আইপি অ্যাড্রেসটা ঢোকার জন্য অবশ্যই একটি আইপি অ্যাড্রেস থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। 100 কত নাম্বার এমসিকিউ? 52 নাম্বার এমসিকিউ। 153 নাম্বার এমসিকিউ বলছে ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করায় কি বলে? নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে ওয়েব হোস্টিং বলে। ঠিক আছে, দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। বলছে যে উদ্দীপকটি পড়াও। 154-55 নং প্রশ্নের উত্তর দাও। রফিক আইসিটি ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরি করার HTML কোড লিখলেন, ব্রাউজে প্রদর্শন করে লাইন দেখাচ্ছিলেন না। রফিক তার ওয়েব পেজে পাবলিশ করার চিন্তা করলো। তাহলে উদ্দীপকের লাইন প্রদর্শন না করার কারণ কোনটি? না করার লাইনগুলো প্রদর্শন না করার কারণ হচ্ছে নো বর্ডার, বা অর্থাৎ বর্ডার জিরো ব্যবহার করার কারণে। ঠিক আছে, বর্ডার যদি জিরো ব্যবহার করা হয় তাহলে সেখানে কিন্তু আর লাইন কি করবে না, শো করবে না। এক কথায় আপনি যখন টেবিল লেখেন, টেবিলের এই জায়গায় যদি বর্ডার অ্যাট্রিবিউটটি ব্যবহার না করেন তাহলে কিন্তু টেবিলের কি করবে না, বর্ডারগুলো শো করবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, বর্ডার ইকুয়াল জিরো লিখে দিলে বর্ডার শো করবে না। উদ্দীপকের ওয়েবসাইট পাবলিশ করার জন্য কি করতে হবে? ওয়েব হোস্টিং করতে হবে, ডোমেন রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, অবশ্যই দুইটা করতে হবে, 1 আর 2। এবার আসি পরবর্তী প্রশ্ন। আসলে এখান থেকে আমাদের আজকের ক্লাস শেষ। 155টা এমসিকিউ ছিল। তো আমি আজকের ক্লাসে 101 নাম্বার এমসিকিউ থেকে 155 নাম্বার এমসিকিউ পর্যন্ত শেষ করলাম। তো এই ক্ষেত্রে এই যে 155টা এমসিকিউ সলিউশন করলাম, আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। ঠিক আছে, এর রিলেটেড কোথায় এগুলো না আসলে এই রিলেটেড প্রশ্নগুলোই আসবে। হ্যাঁ, আশা করা যায় ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাতে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ের এমসিকিউ আজকে আমরা এখান থেকে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমাদের চতুর্থ অধ্যায়ের মোট পর্ব হলো 3টা, লেকচার 1, লেকচার 2, লেকচার 3। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।